আসসালামু আলাইকুম। এখন আমাদের টপিক হচ্ছে ইন্ডিকেটর। ইন্ডিকেটর বা নির্দেশক হচ্ছে ওই ধরনের জৈব যৌগ যেগুলো তাদের বর্ণ পরিবর্তনের মাধ্যমে কোনো একটা বিক্রিয়া লাইক অ্যাসিড বেস রিঅ্যাকশন অথবা জারণ বিজারণ বিক্রিয়ার শেষ বিন্দু বা প্রশমন বিন্দুকে নির্দেশ করে। অর্থাৎ সে ইন্ডিকেট করবে, সে নির্দেশ করবে যে বিক্রিয়াটি শেষ। সো কিভাবে করে? সাধারণত এরা জৈব যৌগ হয়, যে সমস্ত জৈব যৌগ রাসায়নিক বস্তু হিসেবে আমরা দেখি জৈব যৌগ, তারা তাদের নিজেদের বর্ণ পরিবর্তনের মাধ্যমে জানান দেয় বা নির্দেশ করে অথবা ইন্ডিকেট করে যে বিক্রিয়াটি শেষ, তাদেরকে আমরা নির্দেশক বলি। সো নির্দেশক দুই ধরনের আমরা পাই, অম্ল ক্ষারক নির্দেশকও হয়, আবার জারণ বিজারণ নির্দেশকও পাওয়া যায়। সো বেসিক্যালি আজকে আমরা এটা নিয়ে আলোচনা করব, অম্ল ক্ষার নির্দেশক। সো অম্ল ক্ষার বিক্রিয়ার মধ্যে যে প্রশমন বিক্রিয়াটা হয়, সেই প্রশমন বিন্দুটা বা বিক্রিয়া যে শেষ হয়ে গেল, প্রশমিত হয়ে গেল, এইটা ইন্ডিকেটর তার বর্ণ পরিবর্তনের মাধ্যমে জানান দেয় বা নির্দেশ করে। তো এরা কি করে, এদের নেচারটা কি, মানে জৈব, মানে এই ধরনের জৈব যৌগগুলো সাধারণত কি হয়, এরাও দুর্বল জৈব অ্যাসিড বা ক্ষারক। অর্থাৎ এরা প্রকৃতিগতভাবে ইন্ডিকেটর যারা, তারা প্রকৃতিগতভাবে তারাও এক ধরনের দুর্বল অ্যাসিড বা দুর্বল ক্ষারক, যেটা জৈব যৌগের। তো আসলে আমরা দেখি যে তারা কিভাবে বর্ণ পরিবর্তন করে। এই যে অ্যাসিড মাধ্যমে এক বর্ণ, আবার ক্ষারীয় মাধ্যমে যাওয়ার সাথে সাথেই তার বর্ণ পরিবর্তন হয় কিভাবে, এবং সেটা কিভাবে তার বর্ণকে পরিবর্তন করে মেকানিজমটা আমরা এখন দেখব। আচ্ছা দেখো, আমরা একটা ইন্ডিকেটর নিয়ে প্রথমে আলোচনা করি। ফার্স্টে ধরো আমরা ফেনফথেলিন নিয়ে আলোচনা করি। ফেনফথেলিনের আসলে স্ট্রাকচারটা এমন একটু জটিল দেখতে মনে হয়। তিনটা বেঞ্জিন রিং থাকে, কার্বনের যোজনী চারটার সাথে এইভাবে কানেক্টেড অবস্থায় থাকে। তো প্রথমত আমরা বলতেছি ফেনফথেলিন নিজেও একটি অম্ল, বাট দুর্বল অম্ল। কোন সেন্সে অম্ল? আমরা কেমিস্ট্রির সেকেন্ড পার্ট ফার্স্ট চ্যাপ্টারে ব্রনস্টেড লাউরি কনসেপ্ট, যেটাকে প্রোটনীয় কনসেপ্ট বলা হয়, সেখানে দেখেছিলাম যে যারা জলীয় দ্রবণে জাস্ট একটা প্রোটন দিতে সক্ষম, যারা একটা প্রোটন দিতে সক্ষম, ক্যাপাবল অফ ডোনেটিং এ প্রোটন জাস্ট, তাদেরকে বলা হয় অ্যাসিড। আর যারা প্রোটন নিতে সক্ষম তাদেরকে বলা হয় ক্ষার। এই জন্য এটাকে বলা হয় প্রোটনীয় কনসেপ্ট। তাহলে তুমি খেয়াল করে দেখো, ফেনফথেলিনের স্ট্রাকচারের মধ্যে এই জায়গাটা এখানে একটা প্রোটন, আবার এখানে আরেকটা প্রোটন। খেয়াল করে দেখো, যখন সে ক্ষারীয় মাধ্যমে যায় তখন এই প্রোটনটা ছুটে যায়। এই যে দেখো, এই দুইটা প্রোটন যদি ছুটে যায় তাহলে এটা ডিপ্রোটনেটেড হয়, মানে প্রোটন ছুটে গেল। অর্থাৎ ফেনফথেলিন সে প্রোটন দান করতে সক্ষম। যেহেতু যারা প্রোটন দান করতে সক্ষম তাদেরকে আমরা অ্যাসিড বলি, এই সেন্সে ফেনফথেলিন নিজেও একটা অ্যাসিড, যেহেতু সে প্রোটন দান করতে সক্ষম, বাট একটা দুর্বল অ্যাসিড, খুবই দুর্বল অ্যাসিড। তো এখন এটা কেন কালার দেয়? দেখো, এখানে কিছু স্ট্রাকচার জৈব যৌগে, যেটাকে আমরা ক্রোমোফোর বলে থাকি, বর্ণ দেখানোর কিছু যে রিজনগুলি সেটা সেখানে দেখায়। সেটা ধরো এই যে অম্লীয় মাধ্যমে, খেয়াল করে দেখো, অম্লীয় মাধ্যমে ফেনফথেলিন বর্ণহীন, কিন্তু ক্ষারীয় মাধ্যমে সে পিঙ্ক কালার। এর পিছনে কারণ কি? খেয়াল করে দেখো, যখন সে অম্লীয় মাধ্যম থেকে ক্ষারীয় মাধ্যমে যায়, তার স্ট্রাকচার মেইন, কিন্তু যে ব্যাপারটা স্ট্রাকচার, তার স্ট্রাকচার একটা চেঞ্জ আসে। খেয়াল করে দেখো, যখন এই প্রোটনটা ছুটে যায়, ছুটে গেলে এই বন্ড সিগমা, যেটা সিগমা বন্ড ছিল সেটা এখানে চলে আসে। আর যেহেতু আমরা জানি এখানে মাঝখানে যে কার্বন, আমি এই জায়গাটা একটু ভালো করে দেখাই। ধরো এই জায়গাটা এমন ছিল, এই জায়গাটা জাস্ট এই জায়গাটাকে আমি দেখাচ্ছি, এখানে কার্বন এমন ছিল। তো যখন এখানে বন্ধনটা এখানে চলে আসে, তো কার্বনের যোজনী তো 4, সে তো আর 5 হবে না। সো যার কারণে এখানে নতুন বন্ধন নিতে গেলে পুরাতন বন্ধনটা ছেড়ে দেবে। সো এখান থেকে নতুন একটা বন্ধন নিতে গেলে এটা আবার এখানে চলে আসবে। সো খেয়াল করে দেখো, তো এখানে চলে আসে, আমি আবার দেখাই, যখন এই হাইড্রোজেনটা ছুটে যাবে প্রোটন হিসেবে, তখন এই সিগমা বন্ডটা এখানে চলে আসবে, এই কার্বনের মাথায় চলে আসবে, তখন এটা 5 হয়ে যায়। এই জন্য এইটা আবার এদিকে চলে আসবে, তখন এইটা কি হবে, এটা আবার এদিকে চলে আসবে। দেখো এই স্ট্রাকচারটা এখানে কি হয়ে গেল, এমন হয়ে গেল। তো এটা হওয়ার ফলে রেজাল্টটা কি দাঁড়ায়? রেজাল্টটা দাঁড়ায়
এটাকে বলা হয় কনজুগেশন, যাকে আমরা নাম দিয়েছি কনজুগেশন। কনজুগেশন কি? কনজুগেশন হচ্ছে একান্তরে একটার পর পর অল্টারনেটিভলি পাই বন্ড থাকাটা। যেমন ধরো এখানে পাই বন্ধন আছে, নাই, আছে, নাই, নাই আছে, নাই আছে, ধরো আবার এখানে নাই আছে, নাই আছে, নাই আছে, এভাবে আবার আছে, নাই, ধরো আছে, নাই, আছে, নাই, এভাবে। সো খেয়াল করে দেখো এখানে ডাবল বন্ডগুলোর অর্থ হচ্ছে পাই বন্ধন। পাই বন্ধন, এখানে একটা পাই ইলেকট্রন এখান থেকে শুরু করে সব জায়গায় বিচরণ করতে পারে, কিন্তু এখানে সে এই কার্বনটা sp3 হওয়ায় এখানে কানেকশন এর সাথে হয় না, এখানে শুধু থাকবে, এটা এখানেই শুধু থাকবে। কিন্তু যখন এই স্ট্রাকচার চেঞ্জ হয়ে যায়, প্রোটন ছুটে যায়, সিগমাটা ভেঙে পাই হয়ে যায়, সিগমা হায়ার এনার্জি ভেঙে যখন পাই হয়ে যায়, পাই হওয়ার সাথে সাথে পুরো স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে গেল, যার কারণে এটাকে বলে কনজুগেশন দেখায়। কনজুগেশন মানে কি? একবারে এখান থেকে শুরু করে একটার অল্টারনেটিভলি আছে, নাই, আছে, নাই পুরোটার মধ্যে ছড়ায় গেল। তখন এই যে স্ট্রাকচারে একটা চেঞ্জ, এই স্ট্রাকচারের চেঞ্জের জন্য এটা বর্ণ দেখাতে পারে। মানে একটা পাই ইলেকট্রন শুধু এখানে আটকানো ছিল, পাই মানে যেটা ডাবল বন্ডের মধ্যে থাকে, তোমরা সম্পূর্ণটা দেখছিলাম, এখানে আটকানো থাকে, কিন্তু এখানকার পাই বন্ধনের ইলেকট্রন গুলো এখান থেকে সব জায়গায় বিচরণ করতে পারে, লাফিয়ে যেতে পারে। যার জন্য কি হয়, আমাদের এই শক্তির পার্থক্য, এই যে ইলেকট্রন খেয়াল করে দেখো যে শক্তিটা নেয় সূর্যের আলো থেকে, সে উপরে যায়, আবার যখন এটা পড়ে যেটা ছাড়ে সেটাকে আমরা বলি বর্ণালী। আমাদের চোখে যদি সেটা ভিজিবল রেঞ্জে যদি আসে তাহলে আমরা কালার দেখতে পাই। তো এখানে যেটা যে এখানে পাই ইলেকট্রন গুলো এত ঘন হয়ে যায়, এত কাছাকাছি হয়ে যায়, এখান থেকে শুরু করে সব জায়গায় বিচরণ করতে পারে অনায়াসে। বিচরণ মানে কি? লাফিয়ে লাফিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া। সো এই যে সহজে লাফ দিয়ে যায়, আবার পরে যেটা বিকিরণ হবে সেটা আমাদের দৃশ্যমান হবে, আর সেটা হবে কি? পিঙ্ক কালার। এখন এই ক্ষেত্রে খেয়াল করে দেখো, যখন আমরা এইখানে ছিলাম অম্লীয় মাধ্যমে, সেটা কোনো কালার দেখায়নি, ছিল বর্ণহীন। যখন সেটা ক্ষারীয় মাধ্যমে চলে গেল, প্রোটন ছেড়ে দিল, তখন সে তার স্ট্রাকচার চেঞ্জ হওয়ার কারণে একটা পিঙ্ক কালার দিয়ে দেয়। তাহলে তার এই ইন্ডিকেটর ফেনফথেলিন নিশ্চয়ই তার বর্ণ পরিবর্তনের একটা রেঞ্জ থাকবে। কোন পিএইচে গেলে সে তার বর্ণকে পরিবর্তন করবে? অম্লীয় মাধ্যমে সে বর্ণহীন, ক্ষারীয় মাধ্যমে গেলে সে তার বর্ণ পরিবর্তন করে, বর্ণহীন থেকে বর্ণযুক্ত হয়। তো দেখা গেছে অম্লীয় মাধ্যম তো 7 নিচে আর ক্ষারীয় মাধ্যম 7 উপরে, তো তার পিএইচ রেঞ্জ দেখা যায় কত? 8.2 থেকে প্রায় 9.8 অথবা 10 এমন। অতএব ফেনফথেলিন একটি ইন্ডিকেটর, একটি জৈব যৌগ যে একটি দুর্বল অ্যাসিড হিসেবে কাজ করে। সে তার বর্ণ পরিবর্তন করতে পারে ক্ষারীয় মাধ্যমে, যেহেতু সে নিজে একটা দুর্বল অম্ল, আর সে ক্ষারীয় মাধ্যমে যাওয়ার সাথে সাথে সে এই রেঞ্জে গেলেই তার বর্ণকে পরিবর্তন করে। এখন একটা টাইট্রেশন যদি আমি এমন পাই, একটা গ্রাফের মধ্যে টাইট্রেশন কার্ভের মধ্যে যদি এমন হয়, যেখানে এটা ছিল অ্যাসিড পার্ট আর এটা ছিল আমাদের ক্ষার পার্ট, ধরো এটা পিএইচ, এটা আয়তন, এটা ধরো অ্যাসিড, যেহেতু পিএইচ নিচে, এটা হলো ক্ষার, এই যে মাঝখানের অংশটুকু এটা হলো পিএইচ পরিবর্তনের প্রশমন অংশ। এই জায়গায় একটা ইন্ডিকেটর কালার চেঞ্জ দিতে হবে। এই জায়গায় যদি কালার চেঞ্জ দেয় তাহলে পিএইচ রেঞ্জ ফেনফথেলিন 8 থেকে 10 এর মধ্যে সে তার বর্ণ পরিবর্তন করে। যদি কোনো অ্যাসিড ক্ষারের বিক্রিয়ার এই প্রশমন অংশটা 8 থেকে 10 এর মধ্যে থাকে, তাহলে আমি যদি ফেনফথেলিন দেই তাহলে আমি বর্ণ পরিবর্তন পাবো। এখন কিভাবে? ধরো সেই ক্ষেত্রে ধরো এখানে আমি কনিক্যালে, ধরো কথার কথা আমি HCl নিলাম, আমি এখানে কনিক্যালে HCl নিলাম, হাইড্রোক্লোরিক অ্যাসিড, আর ব্রোটে নিলাম আমি সোডিয়াম হাইড্রোক্সাইড। সাধারণত এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড নেওয়া হয় না বোঝার স্বার্থে। আমার গ্রাফটা ধরো এমন ছিল যে এই আমাদের পিএইচ গ্রাফ, এই পিএইচটা হচ্ছে কনিক্যাল ফ্লাস্কে যেটা থাকে সেটার পিএইচ, যেটা এখানে বিক্রিয়া হবে, পিএইচ কনিক্যালে অ্যাসিড দিয়ে শুরু করলাম, শক্তিশালী অ্যাসিড 1.5 ধরো পিএইচ, ফোটা ফোটা যখন ক্ষার দিব আস্তে আস্তে এটা প্রশমন বিক্রিয়া হয়ে সব এখান থেকে ক্ষার দিতে থাকবে। ধরো এতটুকু ক্ষার দেওয়ার পর সব অ্যাসিড প্রশমিত হয়ে গেল।
তো এইভাবে আস্তে আস্তে এই যে ভলিউম, এটা হচ্ছে বুরেট থেকে যেটা আমি দিচ্ছি, বুরেট থেকে দিতে আস্তে আস্তে অ্যাসিড কমতে কমতে এখানে অ্যাসিড শেষ। ধরো এখানে অ্যাসিড শেষ হয়ে যাওয়ার পর সবচেয়ে শক্তিশালী ক্ষার সেটা এক লাফে 12তে চলে গেল, এখানে শুধু ক্ষার। তাহলে এগুলো প্রশমন অংশ। তাহলে পিএইচ রেঞ্জটা ধরো এই যে নিশ্চয়ই এটা 2 থেকে 12 এর মধ্যে যদি হয়, তাহলে এই প্রশমন অংশে, এটা হলো প্রশমন অংশ, এই অংশটুকু প্রশমন। এখানে 8 থেকে 10 তো আছেই, অর্থাৎ বর্ণ পরিবর্তনটা আমার চোখে পড়বে প্রশমন অংশটা। তাহলে এখন এক্ষেত্রে একটু খেয়াল করে দেখো, যদি হাইড্রোক্লোরিক অ্যাসিড তুমি নাও, আগে তোমাকে ইন্ডিকেটর দিয়ে নিতে হবে। তো ইন্ডিকেটর দিলে সেখানে কি হবে খেয়াল করে দেখো, অম্লীয় মাধ্যমে আমরা দেখতেছি, অম্লীয় মাধ্যমে এটা বর্ণহীন। কেন খেয়াল করে দেখো, শক্তিশালী অ্যাসিড HCl সে 100% ভাঙা থাকবে। আর পুরো ইন্ডিকেটরের স্ট্রাকচারটাকে আমি সহজে বোঝার জন্য হাইড্রোজেনটা H লিখে পুরোটাকে আমি HE শর্টকাটে লিখলাম, জাস্ট সিম্বল হিসেবে বোঝানোর জন্য, যেটা ইন্ডিকেটর। তো সে যেহেতু দুর্বল অ্যাসিড, তার মধ্যে উভমুখী চিহ্ন থাকবে, সে প্রোটন ভাঙবে এইভাবে, ধরলাম এভাবে প্রোটন ভাঙিয়ে প্রোটন ভাঙবে। এখন এই ক্ষেত্রে শক্তিশালী অ্যাসিড মাধ্যমে যদি কনিক্যাল অ্যাসিড থাকে, শক্তিশালী অ্যাসিড, সেখানে ইন্ডিকেটর যদি দাও, তাহলে এখানে কি হবে, এখানে যেটা হবে এটা হলো সম আয়ন প্রভাব হবে। খেয়াল করো কি হবে, সম আয়ন প্রভাব। তাহলে সম আয়ন প্রভাবের কারণে যেহেতু শক্তিশালী অ্যাসিডের প্রাধান্য এখানে বেশি, তাহলে এটা সম আয়ন প্রভাবের কারণে পশ্চাৎ দিকে চলে যাবে, অর্থাৎ এটা হবে বর্ণহীন ফার্স্ট। তার মানে এখানে তাকায় থাকলে কোনো কালার দেখবো না, অর্থাৎ ইন্ডিকেটর এখন বের হবে না, অম্লীয় মাধ্যমে থাকবে, ফেনথিলিন বর্ণহীন হিসেবে থাকবে। তো যখন আমি বুরেট থেকে আস্তে আস্তে ক্ষার দিতে থাকবো, যখন বুরেট থেকে ক্ষার আসবে, সে কাকে ধরবে, সেই প্রোটনকে ধরবে। অ্যাসিড যোগ ক্ষারক, লবণ আর পানি হবে, সো অ্যাসিড কমতে থাকবে। একটা সময় অ্যাসিড ক্ষার দিতে অ্যাসিড শেষ হয়ে যাবে, HCl শেষ হয়ে যাবে। যখন HCl শেষ হয়ে যাবে, তখন এই এক ড্রপ ক্ষার দিলে সে কাকে ধরবে, তখন সে ইন্ডিকেটরকে ধরবে। আর তখন তার সময় প্রভাব হচ্ছে না, কারণ হাইড্রোক্লোরিক অ্যাসিড তো শেষ হয়ে গেল। যদি হাইড্রোক্লোরিক অ্যাসিড শেষ হয়ে যায়, তখন ইন্ডিকেটর কি হবে, বাম থেকে ডানে চলে আসবে। আর যখনই ডানে চলে আসবে, প্রোটনটা ছাড়বে, তখনই তার স্ট্রাকচার চেঞ্জ, আর তখনই ক্ষারের মাধ্যমে সে তার কালারটা দিবে। তখন আমি কি পাবো, এখানে পিঙ্ক কালারটা পাবো। আর যখন আমি পিঙ্ক কালারটা পাবো, চোখে দেখবো যে পিঙ্ক কালার চলে আসছে, সাথে সাথে এটা আমাকে জানান দিল যে এখানে যে অ্যাসিডটুকু ছিল সেটা প্রশমিত হয়ে গেছে। যেহেতু প্রশমিত হয়ে গেল, ফার্দার একটা ক্ষার দেওয়ার সাথে সাথেই এটা ইন্ডিকেটরের সাথে ইন্টারঅ্যাক্ট করবে, আর তখনই কালারটা দিবে। আর কালার দেখার সাথে সাথে আমি বুঝবো যে এটা কি প্রশমিত হয়ে গেছে। আচ্ছা, যদি এমন হইতো যে এখানে আমি HCl না নিয়ে আমি উল্টা করে দেখাচ্ছি, যে এখানে আমি ক্ষার নিলাম, সোডিয়াম হাইড্রোক্সাইড নিলাম, আর এখানে আমি HCl নিলাম, তখন ব্যাপারটা এমন হবে যে শুরুতেই ইন্ডিকেটরটা ভাঙা থাকবে এইভাবে। শুরুতে আমি কালার পাবো, পিঙ্ক কালার পাবো। এখন এখানে কি আছে, এখানে ধরো ক্ষার আছে, হাইড্রোক্সাইড আছে, সো এখানে তো কোনো সময়ের প্রভাব নাই, শুরুতেই সে এভাবে ভাঙা থাকবে, পিঙ্ক কালার অবস্থায় থাকবে। যখন আমি বুলেট থেকে ফুটায় অ্যাসিড দিব, প্রোটন দিব, অ্যাসিড ফুটায় সেই অ্যাসিড আসে কি করে, বুলেট থেকে আইসা আগে ধরবে ক্ষারের সাথে বিক্রিয়া করবে। এই প্রোটন এসে কাকে ধরবে, ক্ষারের সাথে বিক্রিয়া করবে। তো পানি বানাতে থাকবে, প্রশমিত হতে থাকবে। যখন প্রশমিত হতে থাকবে, একটা সময় গিয়ে ক্ষার শেষ হয়ে যাবে। যখন ক্ষার শেষ হয়ে যাবে, প্রোটন যখন ক্ষারকে প্রশমিত করে ফেলবে, আর কোনো ক্ষার এখানে থাকবে না, তখন এই প্রোটন কাকে ধরবে, তখন এই প্রোটন ধরবে ইন্ডিকেটর। তখন কি হবে, সমান প্রভাব হবে। আর যখন সমান প্রভাব হবে, তখন এটা ওদিকে চলে যাবে, তখন সাথে সাথে কি হবে, বর্ণহীন হবে। সো ইন্ডিকেটর তার বর্ণ পরিবর্তনের মাধ্যমে তার কি বিক্রিয়া সেটি এখানে ফেনথিলিন দিচ্ছে, এবং এই ক্ষেত্রে তার পিএইচ রেঞ্জ হচ্ছে কত, 8.2 থেকে 9.8। অর্থাৎ যারা অম্লীয় ইন্ডিকেটর, তারা ক্ষারীয় মাধ্যমে পিএইচ চেঞ্জ করবে। এবার আমরা বাকি আরো যে ইন্ডিকেটর দেখি। এবার হচ্ছে আমাদের মিথাইল রেট। ধরো মিথাইল রেট প্রকৃতিগতভাবে এটা হচ্ছে একটি ক্ষারীয় যৌগ, অর্গানিক। সো এখানে খেয়াল করে দেখো, এখানে আমরা সবাই জানি নাইট্রোজেন মুক্ত যদি ইলেকট্রন থাকে, সো যারা
একজোড়া ইলেকট্রন দান করতে সক্ষম তাদেরকে ক্ষার বলে লুইস তত্ত্ব অনুযায়ী, অথবা প্রোটনীয় মতবাদ অনুযায়ী যারা একটা প্রোটন নিতে সক্ষম তাদেরকে আমরা ক্ষার বলি। যেমন ধরো অ্যামোনিয়া মূত্রে আছে, সে একটা প্রোটন যদি নেয় তাহলে সে কি হবে, অ্যামোনিয়াম হবে। এই যে দেখো একটা প্রোটন নিতে সক্ষম তাদেরকে আমরা ক্ষার বলি। যারা একটা প্রোটন দিতে সক্ষম তারা যেমন অ্যাসিড, যেমন ফেনফথেলিন প্রোটন দান করতে সক্ষম ছিল যার জন্য সেটা অ্যাসিড ছিল। আর এখন প্রোটন নিতে সক্ষম যারা যারা নিতে পারে, অ্যাকসেপ্টিং পাওয়ার যাদের আছে প্রোটনের, তারা হচ্ছে ক্ষার। এই ক্ষেত্রে এদেরকে যে মিথাইল রেড এবং মিথাইল অরেঞ্জ, খেয়াল করে দেখো এদেরকে আমরা ক্ষার বলতেছি। কোন সেন্সে ক্ষার? কারণ তাদের উভয় স্ট্রাকচার প্রায় কাছাকাছি, তাদের মুক্তজোড় ইলেকট্রন থাকে, তারা প্রোটন নিতে পারে, প্রোটন নেওয়ার ক্ষমতা আছে বিধায় তারা ক্ষার। অতএব দেখো মিথাইল রেড তুমি যদি ক্ষারীয় মাধ্যমে নাও তার কালার হচ্ছে হলুদ, কারণ এখানে দেখো কনজুগেশন পাই বন্ধন আছে, যে দেখো না আছে নাই আছে নাই আছে নাই আছে নাই আছে নাই ভাবে কনজুগেশন, মানে অনেক পাই ইলেকট্রন এখানে 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 অনেক পাই ইলেকট্রন, যার জন্য এখানে একটা কালার দেখায়, সেটা ক্ষারীয় মাধ্যমে হলুদ কালার দেখায়। আর যখন তুমি এটা ধীরে ধীরে অ্যাসিড দিতে থাকবা, যখন এটা অ্যাসিড মাধ্যমে যাবে, অ্যাসিড মাধ্যমে যাওয়ার সাথে সাথে, অম্লীয় মাধ্যমে যাওয়ার সাথে সাথে দেখো সে তখন কি করবে, প্রোটন নিবে। যখন আমি বুলেট থেকে প্রোটন নিতে থাকবো, ধরো আমি এইভাবে দেখাই, আমার যদি এইভাবে একটা বুলেট থাকে আর এখানে কনিক্যাল থাকে, ধরো আমি এখানে ক্ষার ছিল, ক্ষারীয় মাধ্যমে সে হলুদ কালার ছিল, ধরো শক্তিশালী ক্ষার ছিল সোডিয়াম হাইড্রোক্সাইড, তো সেখানে সে ইন্ডিকেটর যখন দিলাম তখন সেটা হলুদ কালার ছিল। আমি যখন এখান থেকে ফুটায় ফুটায় অ্যাসিড দিচ্ছিলাম, তো অ্যাসিড আসার সাথে সাথে সেই অ্যাসিড হাইড্রোক্সাইডকে ধরতেছিল। যখন সমস্ত সোডিয়াম হাইড্রোক্সাইড প্রশমিত হয়ে গেল, তখন যদি এক ড্রপ অ্যাসিড আমি দেই, সেই অ্যাসিড কাকে ধরবে? তো সেই অ্যাসিড এসে এই ইন্ডিকেটরের নাইট্রোজেনকে ধরবে, যেহেতু তারা ক্ষার ধর্ম দেখায়, যেহেতু তারা প্রোটন ধরতে সক্ষম, তাহলে এখানে বন্ধন হবে। যেমন নাকি অ্যামোনিয়া একটা প্রোটন নিতে পারে, ঠিক একই ভাবে এটা একটা প্রোটন নিবে, নেওয়ার সাথে সাথে দেখো এখানে স্ট্রাকচার চেঞ্জ হয়ে গেল। এই স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে গেলে অন্যরকম একটা স্ট্রাকচার আসে, যেখানে পাই ইলেকট্রনের একটা ভিন্ন ট্রানজিশন শুরু হয়, যার জন্য কালারও কি হয়, চেঞ্জ হয়ে গেল, লাল কালার। সো আমি যদি অ্যাসিড দিতে থাকি, তাহলে ক্ষারীয় মাধ্যম থেকে অম্লীয় মাধ্যমে যাওয়ার সাথে সাথে তার কালার চেঞ্জ হয়ে হলুদ থেকে কি হয়ে গেল, লাল হয়ে গেল। ঠিক একই ভাবে সো এটার পিএইচ পরিসরের রেঞ্জ হচ্ছে 4.2 থেকে 6.3, অর্থাৎ এই রেঞ্জে সে তার নিজের বর্ণকে পরিবর্তন করে। যেহেতু তারা ক্ষারীয়, ক্ষারধর্মী, তাই তারা অম্লীয় মাধ্যমে তাদের বর্ণকে পরিবর্তন করে। ঠিক একই ভাবে যদি আমরা মিথাইল অরেঞ্জে দেখি, এখানে স্ট্রাকচার দেখো ক্ষার ধর্ম দেখানোর জন্য নাইট্রোজেন বিদ্যমান, অর্থাৎ ক্ষারের মাধ্যমে সে এখানেও সে হলুদ। যদি আমি সেটা বাইরে থেকে প্রোটন দিই, মানে অ্যাসিড দিই, যদি শক্তিশালী ক্ষার শেষ হয়ে যায়, তখন সেই প্রোটন এসে কাকে ধরবে, এই নাইট্রোজেনকে ধরবে, এখানে প্রোটনেটেড হবে। হওয়ার সাথে সাথে কি হবে, এই স্ট্রাকচার চেঞ্জ হয়ে যাবে, তখন কালার আসবে গোলাপি লাল, আর এটার পিএইচ চেঞ্জের পরিসর হচ্ছে এত। সো এখন খেয়াল করে দেখো যে এই যে ইন্ডিকেটরগুলো, যারা নাকি ক্ষারীয় ইন্ডিকেটর, তারা অম্লীয় রেঞ্জ, যেটা অম্লীয় রেঞ্জ সেখানে তাদের বর্ণকে পরিবর্তন করে। আবার যারা অম্লীয় ইন্ডিকেটর, তারা ক্ষারীয় মাধ্যমে বর্ণ পরিবর্তন করে। তাহলে কোন ইন্ডিকেটর আমি প্রয়োগ করব, খেয়াল করে দেখো। আমি যদি টাইট্রেশন করি, সেই ক্ষেত্রে একটা টাইট্রেশনের মধ্যে ধরো এখানে আমি কনিক্যাল রাখলাম, বুলেট রাখলাম, এখানে কনিক্যাল। সো আমি যদি টাইট্রেশন করতে থাকি, একটা ধরো প্রশমন বিক্রিয়ার মধ্যে অ্যাসিড থেকে আস্তে আস্তে ক্ষারে চলে গেল, যে কোনো একটা ঘটনা ঘটতে পারে। সো আমাদের এখানে প্রশমন অংশ, এখানে ছিল অ্যাসিড অংশটুকু, এটা ছিল ক্ষারের অংশটুকু, এই যে মাঝখানে অংশটুকু, এটা হচ্ছে আমাদের প্রশমন অংশ। এই প্রশমন অংশটার মধ্যে যে পিএইচ যে মান দিবে, সেটা আমাকে খেয়াল রাখতে হবে এটা কত রেঞ্জে আছে। যদি এটা অনেক বড় রেঞ্জ হয়, যেমন শক্তিশালী অ্যাসিড ধরো 2, শক্তিশালী ক্ষার ধরো 12, অনেক বড় রেঞ্জ যদি হয়, তাহলে প্রশমন অংশে দেখায় যে এখানে 3 থেকে 4, 4 থেকে 6, আবার 8 থেকে 10, সবগুলো এখানে কিন্তু প্রশমন অংশে পড়ে। ফেনফথেলিন যেহেতু অম্লীয়, সে ক্ষারীয় মাধ্যমে বর্ণ পরিবর্তন করে। আবার মিথাইল রেড, মিথাইল অরেঞ্জ যেহেতু ক্ষারীয়, তারা অম্লীয় মাধ্যমে তাদের বর্ণ পরিবর্তন করে। আবার যদি হয় এমন
যে আমি যদি দুর্বল ক্ষার নিই 12 না হয় যদি এখানে শেষ হয়ে যায় 8 এ, সেই ক্ষেত্রে ফেনফথিলিন প্রযোজ্য হবে না, সেই ক্ষেত্রে মিথাইল রেড এবং মিথাইল অরেঞ্জ প্রযোজ্য হবে। আর যদি এমন হয় যে দুর্বল অ্যাসিড নেওয়া হয় 2 না হয়ে ধরুন 5 এটা তো শক্তিশালী ক্ষার, তখন কি হবে, তখন অবশ্যই মিথাইলেট অরেঞ্জ ব্যবহার করা যাবে না, কারণ প্রশমন অংশ ছোট হয়ে আসছে। যখন প্রশমন অংশ ছোট হয়ে আসবে এই নিচের অংশটুকু বাদ যাচ্ছে, এই অংশটুকু আমার থাকতেছে, তো সেখানে 8 থেকে 10 কিন্তু আছে, অতএব এখানে ফেনফথিলিন প্রয়োগ করা যাবে। আর যদি আমি একটু ক্লিয়ার করে দেখাই, দুর্বল অ্যাসিড যেখানে নাকি 5 ধরে এটা 12 থেকে শেষে শক্তিশালী ক্ষারে 3 থেকে 4 4 থেকে 6 প্রায় এখানে নাই, তো সেখানে 8 থেকে 10 এইটা ফেনফথিলিন প্রয়োগ করা যাবে। আর যদি এমন হয় যে শক্তিশালী অ্যাসিড দুর্বল ক্ষার 8 এ শেষ, তাহলে 8 থেকে 10 ফেনফথিলিন এখানে প্রয়োগ করা যাবে না, সে বর্ণপরিবর্তন 3 থেকে 4 4 থেকে 6 মিথাইল অরেঞ্জ প্রয়োগ করা যাবে। আর যদি শক্তিশালী ক্ষার এবং লবণ দুইটাই শক্তিশালী হয় 2 থেকে 12, প্রশমন অংশ অনেক বড় হয়, তাহলে যে কোনো ইন্ডিকেটর আমরা এখানে প্রয়োগ করতে পারবো, আর সেই বর্ণ পরিবর্তনের মাধ্যমে জানান দিবে যে বিক্রিয়াটি শেষ।